Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB Sir. 31 আগস্ট 2025 মিসলেনিয়াস মেন্স 2023 এর এক্সাম হয়ে গেছে। সেই এক্সামে পেপার 3তে গ্রুপ বিতে মোট 12টা ম্যাথস কোশ্চেন ছিল, তার মধ্যে 10টা আমাদেরকে সলভ করতে হতো এবং এটা ডেসক্রিপটিভ ওয়েতে আমাদেরকে সলভ করতে হতো। তো চলো আমরা দেখে নেব 12টা কোশ্চেনের সলিউশন আমরা কিভাবে করলে ঠিকঠাকভাবে নামিয়ে আসতে পারবো এবং ফুল মার্কস সেখানে আমরা ক্যারি করতে পারবো। তো চলো চলে আসি ফার্স্ট কোয়েশ্চেন সিম্পল ইন্টারেস্ট থেকে কোয়েশ্চেন দিয়েছে। যে কোয়েশ্চেনটা কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অন ₹400 ফর 4 years টুগেদার উইথ দ্যাট অন ₹500 ফর 5 years কেম টু ₹196। 400 টাকার 4 বছরের সরল সুদ এবং 500 টাকার 5 বছরের সরল সুদ টোটাল করলে কত হবে বলে দিয়েছে, 196 টাকা। এবং এটা কি বলছে, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম অন 400 ওয়াজ 1/2 টাইমস দ্য রেট অফ ইন্টারেস্ট অন 500। অর্থাৎ 500 টাকার সুদের হার যা 400 টাকায় সুদের হার তার 1.5 গুণ। তাহলে আমি প্রথম কি লিখব, প্রথম যেটা লিখব ধরি 500 টাকার ক্ষেত্রে 500 টাকার ক্ষেত্রে সুদের হার R%। একইভাবে লিখব 400 টাকার ক্ষেত্রে সুদের হার R গণিত 1/2%। ব্র্যাকেটটা অবশ্যই দেবে। তাহলে এটা মানে কত হবে, 1/2 মানে 3/2 মানে 3R/2%। 3R/2%। এবার যে সূত্রটা আমরা কাজে লাগাবো অবশ্যই সেই সূত্রটা লিখে দেবে। সরল সুদ বার করার সূত্র কি জানি আমরা, সুদ I = PRT/100। এবং সেখানে এগুলো উল্লেখ করবে পি কি, আর কি, টি কি, অবশ্যই এগুলো আমাকে ডিনোট করতে হবে। দেখো সুদ আই আমি লিখে দিয়েছি, তার নিচে কি লিখে দেবো, পাশে কি লিখে দেবো, নিচে বা পাশে লিখে দেবে ব্র্যাকেট দিয়ে। পি হচ্ছে মূলধন অর্থাৎ মোট টাকাটা, পি হচ্ছে মূলধন। আর হচ্ছে কি, বার্ষিক সুদের হার, আর হচ্ছে বার্ষিক সুদের হার বা সুদের হার। আর টি হচ্ছে সময়, অবশ্যই কিন্তু এটুকুকে উল্লেখ করবে। তাহলে প্রথম যে 500 টাকার ক্ষেত্রে সুদ, এবার লিখবো আমরা 500 বা 400 যেটাই আগে নাও, যদি 400ই নিই তাহলে 400 টাকার ক্ষেত্রে সরল সুদ কি লিখবো, পি প্রিন্সিপাল এখানে কত 400, সুদের হার কত 3R/2, অবশ্যই লিখবে ইন্টু 3R/2 ইন্টু 400 টাকাটা 4 বছরের জন্য রাখা ছিল, তাহলে ইন্টু 4/100 এত টাকা। তাহলে এখানে কত আসবে, 4 × 400, 2 × 2 = 4, তাহলে 3 × 4 = 12, 12 × 2 = 24R, 24R এত টাকা। একইভাবে সেটা বার লিখব 500 টাকার ক্ষেত্রে সরল সুদ 500, এখানে সুদের হারকে আমি আর ধরে রেখেছি। 500 টাকার কত বছরের সুদ দরকার, 5 বছরের, তাহলে ইন্টু 5/100, 5 × 5 = 25, 25R, 25R টাকা। এবার আমরা কি লিখব, প্রশ্নানুসারে, একদম যেভাবে লিখতে হয় প্রশ্নানুসারে এই মোট টাকাটাই হচ্ছে কত, 196 টাকা। তাহলে 25R প্লাস 24R = 196। বা লিখবে অথবা ইমপ্লাইজ দেবে অর, লেখাটা অ্যাভয়েড করো কারণ অঙ্কটা যদি আমি বাংলায় করছি। তাহলে 49R মানে হচ্ছে 196 টাকা। তাহলে আর কত হবে, আর হবে 196/49, ভাগ করলে আসবে 4। তাহলে বলেছে ফাইন্ড দ্য টু রেটস অফ ইন্টারেস্ট, দুটো ক্ষেত্রে সুদের হার কত। তাহলে আমরা প্রথম লিখব 400 টাকার ক্ষেত্রে সুদের হার, অতএব 400 টাকার ক্ষেত্রে সুদের হার, 400 টাকার সুদ কত ছিল 3R/2%,
তো লিখবো 3/2 ইন্টু আর এর ভ্যালু 4, 2 দুগুণ 4, 3 দুগুণ 6%। এবং কথাটা উল্লেখ করব, এবং 500 টাকার ক্ষেত্রে সুদের হার হবে কত? 4%। ঠিক যা বললাম এভাবে ডিটেলস লিখলে ফুল মার্কস আমরা পেয়ে যাব। তো দেখো ডিটেলস আমরা কিভাবে কি লিখব। ধরি 500 টাকার ক্ষেত্রে সুদের হার R%, সুতরাং 400 টাকার ক্ষেত্রে সুদের হার হবে R গণিত 1.1/2, অর্থাৎ 3R/2%, 3R/2%। আমরা জানি সরল সুদ I = PRT/100, যেখানে P হচ্ছে মূলধন, R হচ্ছে সুদের হার, T হচ্ছে সময়। 400 টাকার 4 বছরের সরল সুদ ঠিক যেভাবে বার করে দেখালাম সেভাবে বার করে দেখাবে। 500 টাকার 5 বছরের সরল সুদ যেভাবে বার করে দেখিয়েছি সেভাবে বার করে দেখাবে। দিয়ে কি লিখব? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কি? 24R 24R প্লাস 25R তার যোগফল 196। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আর এর ভ্যালু আসবে 4। তাহলে 400 টাকার ক্ষেত্রে সুদের হার 3×4=12 অর্থাৎ 6%। এবং কথাটা এখানে লেখা নেই, অ্যাড করে নেবে। এবং 500 টাকার ক্ষেত্রে সুদের হার যেটা আর বেরিয়েছে সেটাই আনসার, তাহলে কত হবে? 4%। আশা করি অঙ্কটার কনসেপ্ট এবং প্রপারলি কিভাবে সলভ করা উচিত সেটা তোমাদের কাছে ক্লিয়ার। চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? মিস্টার এক্স বট আ মেশিন ফর 30,000 অন ক্রেডিট। ধার করে বা ধারের উপরে 30,000 টাকা দিয়ে একটা কি বার কিনছে, আমাকে কিনছে হচ্ছে একটা মেশিন। প্রথম বছরের রেট হচ্ছে 5%, দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে 10%, এবং তৃতীয় বছরের সুদের হার 15%। বলছে 3 বছর পরে তাকে কত অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট মানে কি? এখানে টোটাল কত টাকা দিতে হবে। অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদকে সুদে আসলে বলি সমূল চক্রবৃদ্ধি। সুদে আসলে বলা হয় সমূল চক্রবৃদ্ধি, মাথায় রাখবে। সুদে আসলে লিখতে পারো, বা ভালো ভাষায় চক্রবৃদ্ধি সুদের হারে সুদে আসলে মোট টাকাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। তাহলে অঙ্কটা আমরা সলভ করব কিভাবে? অনেক উপায় আছে। একদম ডেসক্রিপটিভভাবে লিখতে গেলে লিখবে, ধরি প্রথম বছরের আসল, প্রথম বছরের আসল 100 টাকা। প্রথম বছরের আসল হচ্ছে কত টাকা? 100 টাকা। তাহলে প্রথম বছরের সুদের হার কত? 5%। তাহলে লিখবে প্রথম বছরের সুদ, প্রথম বছরের সুদ 5 টাকা। ব্র্যাকেটে লিখে দেবে 5 টাকাটা তুমি কিভাবে পেলে? 100 গণিত 5/100, মানে 100 টাকার 5% যদি তুমি বার করেছো সেটা ব্র্যাকেটে কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবে। এবার প্রথম বছরের আসল এবং সুদ দুটোকে অ্যাড করে আমরা কি পাবো? দ্বিতীয় বছরের জন্য আসল। অর্থাৎ প্রথম বছরের শেষে যেটা হচ্ছে আমার কাছে অ্যামাউন্ট, দ্বিতীয় বছরের শুরুতে সেটাই আমার কাছে আসল। তাহলে একবারে এইভাবে দাগ দেবে, লিখবে দ্বিতীয় বছরের আসল, দ্বিতীয় বছরের জন্য আসল কি হবে? 100 + 5, 105 টাকা। একদম এভাবে লিখবে, দ্বিতীয় বছরের জন্য আসল 105 টাকা। তাহলে দ্বিতীয় বছরের 5%, আচ্ছা দ্বিতীয় বছরের 5% না, দ্বিতীয় বছরের সুদের হার হচ্ছে 15%, 10%। আর দ্বিতীয় বছরের 10% সুদ সমান, আচ্ছা এখানে প্রথম বছরের ক্ষেত্রে 5% সুদটাকে অ্যাড করে দেবে। কথাটা প্রথম বছরের 5% সুদ, আর 10% সুদ কত হবে? 105-এর 10% হয় 10.5। ব্র্যাকেটে দেখিয়ে দেবে কিভাবে পেয়েছো। 105-এর 10%
তাহলে 105 গণিত 10 বাই 100। এটা কিন্তু লিখতে ভুলবে না, এটা লিখতে ভুলবে না। এবার এই দুটোকে অ্যাড করলে তৃতীয় বছরের জন্য আসল পাবো। তাহলে তৃতীয় বছরের জন্য আসল দুটোকে অ্যাড করব 115.5 টাকা, 115.5 টাকা। যদি একটা পেজে লিখবো পরপর পরপর লিখতে লিখতে আমরা কিন্তু আসবো। তৃতীয় বছরের জন্য আসল হচ্ছে 115.5 টাকা। এবার একইভাবে লিখবো তৃতীয় বছরের জন্য 15% সুদ, তৃতীয় বছরের 15% সুদ। তাহলে 115.5 ব্র্যাকেটে তুমি তো অবশ্যই লিখছো 115.5-এর 15% তুমি বার করছো ইন্টু 15/100। এই গুণফলটা কিন্তু তুমি রাফে করে নিতে পারো বা মুখে মুখে একবারে গুণ করে বসাতে পারো। 5×15=75-এর 5 হাতে থাকে 7, 5×15=75 সাথে 82-র 2 হাতে থাকে 8, 15কে 15 23-এর 3 হাতে থাকে 2, 15কে 15 17। 3 ঘর পর দশমিক বসবে, তাহলে 17.325 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো তৃতীয় বছরের জন্য সুদ। লাস্টে লিখব অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 3 বছরে সুদে আসলে ক টাকা হবে। 115.5 আর 17.325 দুটোকে অ্যাড করে বসিয়ে দেব। অ্যাড করলে কত আসবে? 2 5 5 আর 3 8, 5 এর সাথে 12 2 হাতে থাকে 1, 1 রেখে 2 আর রেখে 3, 132.825 টাকা, 132.825 টাকা। তাহলে কি পেলাম জিনিসটার মধ্যে? জিনিসটার মধ্যে পেলাম 100 টাকা দিয়ে যদি আমি 100 টাকা যদি ধার করি তাহলে প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 10%, তৃতীয় বছরে 15% সুদের হারে 3 বছর পরে সুদে আসলে মোট টাকা হবে 132.825 টাকা। এবার আমরা লিখব 3 বছরের চক্রবৃদ্ধির সুদ। 3 বছরের চক্রবৃদ্ধির সুদ কি হবে? 132.825 মাইনাস 100 সমান হচ্ছে 32.825, 32.825। তাহলে 100 টাকা যদি আসল হয়, 100 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 32.825। 1 টাকার উপরে কত হবে? 32.825 বাই 100 টাকা। আমি কত টাকা ধার করেছি? 30,000 টাকা। তাহলে 30,000 টাকার চক্রবৃদ্ধি কত হবে? 32.825 ইন্টু 30,000, 30,000 বাই 100। দুটো জিরো, দুটো জিরো, যা কাটবে সব ক্লিয়ার কাটবে, ক্লিয়ারলি কিন্তু কাটবে। দুটো শূন্য কাটলাম, ক্লিয়ারলি কাটলাম। এবার 300 দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। 3 দিয়ে গুণ, 3 25 75, 3 24 4 হাতে থাকে 2, 3 2 6 2 8, 3 3 9। 3 ঘর পর দশমিক বসবে এবং ফাইনালি আবার ইকুয়াল সাইন দিয়ে সমান দিয়ে ফাইনাল আনসারটা লিখবে 9,847.5। যদিও এটা ফাইনাল উত্তর নয়, ফাইনাল উত্তর হচ্ছে সমূল চক্রবৃদ্ধি কত হবে। তাহলে আমরা লাস্ট লিখব তাকে 3 বছর পরে মোট দিতে হবে 30,000 টাকা ধার প্লাস তার উপর 9,847.5 টাকা সুদ, অর্থাৎ 39,847.5। এভাবে লিখলে পুরো অঙ্কটা ঠিকঠাকভাবে আমরা লিখে আসতে পারবো এবং নাম্বারটা ঠিক পাবো। তাহলে দেখে নিই একদম কারেক্ট ওইটা লেখা আমাদের কি হবে। প্রথম বছরের আসল 100 টাকা, প্রথম বছরের 5% সুদ 5 টাকা, দ্বিতীয় বছরের আসল 105 টাকা,
দ্বিতীয় বছরে 10% সুদ 10.5 টাকা। তাহলে তৃতীয় বছরের আসল কত হচ্ছে তাহলে 105 আর 10.5 অ্যাড করে যেটা হবে অর্থাৎ 115.5, তার উপর আবার 15% সুদ চেপেছে দিয়ে টাকাটা হয়েছে ক টাকা 17.325 টাকা সুদ। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, কথাটা দেখবে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে 132.825 টাকা। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 132.825 টাকা থেকে 100 টাকা মাইনাস 32.825 টাকা। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা অ্যাড করলে জিনিসটা আরও ভালো হয়। গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল 100 টাকা হলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে কত 32.825, আসল 30,000 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে 100 টাকা আসল হলে চক্রবৃদ্ধির সুদ হয় 32.825 টাকা, 1 টাকা হলে কত 30,000 টাকা হলে কত। ঠিক আছে, এই যে একটুখানি কাটাকাটি হয়েছে, এরকম যদি বাই চান্স হয় পুরো পেন থ্রু করবে দিয়ে স্পষ্টভাবে লিখবে 9,847.5। এটা দেখানোর জন্য আমি আর কাটিনিকো আমি ওভাররাইট করে রেখে দিয়েছিলাম যে পরে তোমাদেরকে আমাদের বোঝাতে সুবিধা হবে যে কাটাকাটি হলে কি করব, পুরোপুরি পেন থ্রু করব এবং স্পষ্টভাবে ক্লিয়ারলি আবার পরের লাইনে লিখব। তাহলে 3 বছরের শেষে এক্স হচ্ছে যেহেতু নাম দেওয়া হয়েছে ব্যক্তিটার, তাই এক্সকে যন্ত্রটির মূল্য বাবদ মোট দিতে হবে 30,000 টাকা হচ্ছে আসল, 9,847.5 টাকা হচ্ছে সুদ, দুটো অ্যাড করলে 39,847.5। এরকমভাবে কাটার চেষ্টা করবে না, একটা দাগ দিয়ে সিম্পলি কেটে দিয়ে পরের লাইনে লিখবে। আশা করি তোমাদেরকে পুরো অঙ্কটা কনসেপ্ট এবং তার সাথে কিভাবে লিখলে ফুল মার্কস পাবে সেটা বোঝাতে পেরেছি। অঙ্কটা আর একটা ফর্মুলায় করা যায়। ফর্মুলাটা কি, পি ইন্টু 1 প্লাস R1/100, 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। তাহলে অবশ্যই তোমাকে সেখানে পি কি মূলধন, R1 প্রথম বছরের সুদের হার, R2 দ্বিতীয় বছরের সুদের হার, R3 তৃতীয় বছরের সুদের হার, এই কথাটা লিখতে হবে এবং এই ফর্মুলায় ভ্যালুগুলো যদি বসাই তাহলে ডাইরেক্ট আমার এই আনসারটা চলে আসবে 39,847.5 টাকা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 3। বলেছি একটা গাড়ির প্রেজেন্ট প্রাইস, প্রেজেন্ট মানে বর্তমান মূল্য হচ্ছে 4 লাখ টাকা। যদি গাড়িটার দাম ডেপ্রিসিয়েট করে তাহলে 3 বছর পরে গাড়িটার দাম হয় 2,91,600 টাকা। তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন কি, গাড়িটার রেট অফ ডেপ্রিসিয়েশন কি। তাহলে কি লিখব, ধরি গাড়িটার মূল্য 1 বছরে হ্রাস পায় R%। ধরি গাড়িটির মূল্য 1 বছরে হ্রাস পায়, 1 বছরে হ্রাস পায় R%। এটা আমরা প্রথমে লিখব। ঠিক আছে, তাহলে গাড়িটার বর্তমান মূল্য কত 4 লাখ, সেটা লিখলাম। 3 বছর পরে গাড়িটির মূল্য কত হবে, ফর্মুলা কি 4 লাখ ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার 3, কারণ 3 বছরে বলা আছে। ঠিক আছে, এই কথাটা আমরা লিখব। তারপরে লিখব প্রশ্নানুসারে 4 লাখ ইন্টু 1 মাইনাস R/100 তার কিউব ইজ ইকুয়াল টু 2,91,600। এটা লিখতে আমরা ভুলবো না। এবার বাও দিতে পারি, ইমপ্লাইজও দিতে পারি। 1 মাইনাস R/100 তার কিউব সমান
2,91,600 বাই 4 লাখ বাই 4 লাখ, এই কথাটা আমরা প্রথমে লিখব। এবার কি বলেছি, প্রপার ওয়েতে কাটাকাটি করব। প্রথমে দুটো জিরো কাটলাম। 4 1,000 4,000, 4 সাথে 28, 4 দুগুণ 8, 4 9 36। পরের লাইনে ক্লিয়ারলি লিখব 1 মাইনাস আর বাই 100 তার হোল কিউব ইজ ইকুয়াল টু 729 বাই 1000। এবার তারপরের লাইনে লিখব 1 মাইনাস আর বাই 100 তার কিউব, 729 হচ্ছে 9 এর কিউব, 1000 10 এর কিউব দিয়ে লিখব উভয় পক্ষকে ঘনমূল করে পাই, ঘনমূল করে পাই অর্থাৎ কিউবটাকে আমরা তাড়াবো। তাহলে পাবো হচ্ছে 1 মাইনাস আর বাই 100 সমান হচ্ছে 9 বাই 10। একদম প্রপার ওয়েতে লিখব সমান মাইনাস আর বাই 100 সমান 9 বাই 10 মাইনাস 1, মাইনাস আর বাই 100 সমান মাইনাস 1 বাই 10। উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু 100টা উপরে যাবে বাই 10, তাহলে আর ইজ ইকুয়াল টু 10 দিয়ে লিখব অতএব প্রতি বছর মূল্য হ্রাসের হার 10%, প্রতি বছর মূল্য হ্রাসের হার 10%, ঠিক আছে, বা শতকরা 10। শতকরা কথা যদি দাও শতকরা, তাহলে 10-এর পর কিন্তু পার্সেন্টেজ লিখলে জিনিসটা ডাহা ভুল। শতকরা দিলে 10-এর পরে এই পার্সেন্টেজকে আমি লিখতে পারবো না, তাই এক লিখতে পারি 10% বা লিখতে পারি শুধু শতকরা 10% কিন্তু নয়, এটা মাইন্ডে রাখবে। তো চলো দেখে নিই ডিটেলসে কীভাবে লিখবো। লেখায় আছে গাড়িটার মূল্য 1 বছরে হ্রাস পায় R%, গাড়িটার মূল্য 1 বছরে হ্রাস পায় R%। তাহলে বর্তমান মূল্য 4 লাখ টাকা, 3 বছর পর মূল্য হবে 4 লাখ ইন্টু 1 মাইনাস আর বাই 100 তার কিউব, এত টাকা। প্রশ্নানুসারে যেটুকু যা বললাম একদম ডিটেলস এখানে লেখা আছে। লাস্ট কি লিখব, গাড়িটার মূল্য হ্রাসের হার বছরে 10%, গাড়িটির মূল্য হ্রাসের হার বছরে 10%। আশা করি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এটা পার্টনারশিপের কোয়েশ্চেন দিয়েছে। কি কোয়েশ্চেন দিয়েছে, এবিসি একটা পার্টনারশিপে ব্যবসা শুরু করেছে, ঠিক আছে, যেখানে এবিসি এর ক্যাপিটাল রেশিও হচ্ছে 10:9:6 এবং তাদের মধ্যে এ আর বি এর টাইম পিরিয়ডের রেশিও হচ্ছে 2:3। বি 10,800 টাকা পাচ্ছে, মোট প্রফিট যদি 26,000 টাকা হয় তার মধ্যে বি গেটস 10,800 শেয়ার অফ এ টোটাল প্রফিট, আউট অফ এ টোটাল প্রফিট কত 26,000। বলছে ইফ এজ ক্যাপিটাল ওয়াজ ইন দ্য বিজনেস ফর 8 মান্থ, যদি এর ক্যাপিটালটা 8 মাস ধরে টাকাটা খাটে তাহলে সি এর ক্যাপিটালটা কত মাস ইনভেস্ট ছিল, সি এর ক্যাপিটালটা কত মাস ইনভেস্ট ছিল। তাহলে আমি কি বললাম, ডিটেলস ওয়েতে লিখতে হবে। দেখো এ এর ক্যাপিটালটা 8 মাস ইনভেস্ট ছিল, তাহলে বি এর ক্যাপিটালটা কত মাস ইনভেস্ট ছিল। এখানে বলেছে এ আর বি এর জন্য টাইম রেশিও হচ্ছে 2:3, তাহলে লিখব ধরি এর টাকাটি 2x মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল বা লগ্নি করা হয়েছিল এবং বি এর টাকাটি 3x মাসের জন্য লগ্নি করা হয়েছিল। এর টাকাটি 8 মাসের জন্য লগ্নি করা হয়, তাহলে প্রশ্নানুসারে 2x is equal to 8, x is equal to 8/2, তাহলে x is equal to 4,
লিখব অতএব বিয়ের টাকা 3 গুণিত 4 সমান 12 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল বা লগ্নি করা ছিল, লিখলাম। এবার দেখো তিনজনের যে ইনভেস্টমেন্ট রেশিও সেটা বলেছে 10:9:6। সি এর টাকাটা কত মাসের জন্য ইনভেস্ট ছিল সেটা আমাকে বার করতে হবে। এবার লিখবো ধরি সি এর টাকা ব্যবসায় এ মাসের জন্য লগ্নি করা ছিল, এ মাসের জন্য নিয়োজিত ছিল, এবং এটা লিখবো পরের লাইনে এবিসি এর মূলধনের অনুপাত যেহেতু বলেছে 10:9:6, তাহলে লিখবো এ এর লগ্নি, ধরি এ এর লগ্নি হচ্ছে 10A, বি এর লগ্নি হচ্ছে 9A, সি এর লগ্নি হচ্ছে 6A। প্রত্যেকের লাস্টে কিন্তু টাকা কথাটি লিখতে হবে। নেক্সট কি লিখব? এবার আমরা যেটা লিখতে অভ্যস্ত, আমরা যেটা জানি সেটা হচ্ছে 1 মাস এই যে তাদের টাকাটা পুরো যে টাইমের জন্য ইনভেস্ট ছিল, সেই ইনভেস্টমেন্টের জন্য যে প্রফিটটা, যে লাভটা তারা পাবে, সেই লাভটা যদি 1 মাসে পেতে হয় তাহলে কত ইনভেস্ট করবে সেটা আমাকে লিখতে হবে বা বার করে দেখাতে হবে। তাহলে আমরা লিখব যে 1 মাস হিসাবে এর মূলধন, 1 মাস হিসেবে এর মূলধন, এই কথাটা লিখব, 1 মাস হিসাবে এর মূলধন। তাহলে এর টাকা কত ছিল 10A, ইন্টু এর টাইমিং কত 2x, 2x এর ভ্যালু কত ছিল 8, তাহলে গণিত 8 মানে 80 টাকা, 80A টাকা। 1 মাস হিসেবে বি এর মূলধন কত 9A, কত মাস ইনভেস্ট ছিল বি এর টাকাটা 12 মাস, তাহলে গণিত 12 মানে 9×12=108। 1 মাস হিসেবে সি এর মূলধন, সি এর কত টাকা ইনভেস্ট 6A, গণিত, আচ্ছা 6A ধরেছি যখন, এখানে একটা জিনিস লিখতে ভুল যেটা হলো সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল একই হয়ে গেছে। তাহলে এক কাজ করো, সি এর টাকাটা পি মাসের জন্য করে নাও, সি এর টাকাটা পি মাসের জন্য করে নাও, বা এটাকে এই রাখো, এটাকে এ রাখো, বাকিগুলোকে পি করে নাও, তাহলেই মিটে যাবে। বাকিগুলোকে কি করে নাও, পি করে নাও, এটাকে কিন্তু তুমি এই রাখো, তাহলে তোমার এগুলো সব কেটে যাবে, মিটে যাবে, এগুলো মিটে যাবে। তাহলে এটা এ মাসের জন্য, এটা 10P, এটা 9P, এটা 6P, তাহলে 10P মানে 80P হয়ে গেল, 9P মানে 108P, 6P ইন্টু এ, তাহলে 6PA লিখতে পারি। তাহলে এবার লিখবো এবিসি এর লভ্যাংশের অনুপাত, 1 মাস হিসাবে তাদের যেটা মূলধনের অনুপাত সেটাই তাদের কি হবে লভ্যাংশের অনুপাত। লিখব এবিসি এর লভ্যাংশের অনুপাত কি হবে, A:B:C হবে 80P 108P 6PA। প্রতিটা অনুপাত থেকে পি কাটা যাবে এবং 2 কাটা যাবে, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে 40, 108কে 2 দিয়ে ভাগ করলে 54, এবং এটা হবে 3A। এবার দেখো অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছিল বির প্রফিট হচ্ছে 10,800, কত টাকার মধ্যে 26,000 টাকার মধ্যে। এবার লিখব বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগাহার, বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগহার কত।
কত হবে আনুপাতিক ভাগার বি এর লভ্যাংশের ক্ষেত্রে? বি পাচ্ছে ক টাকা? বি পাচ্ছে হচ্ছে 54 টাকা বা 54 ইউনিট আউট অফ টোটাল 40 প্লাস 54 প্লাস 3a। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি বা প্রশ্নানুসারে লেখার আগে লিখব বি এর প্রাপ্ত লাভ বা বি এর প্রাপ্ত লভ্যাংশ কত হবে? মোট 26,000 গণিত 54/40 প্লাস 54 94 প্লাস 3a। এবার প্রশ্নানুসারে এটা সমানই হবে ক টাকা? 10,800 টাকা। 10,800 টাকা। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এ এর ভ্যালু পেয়ে যাব। ক্যালকুলেশন করলে এ এর ভ্যালু কত পাবো? এ ইজ ইকাল টু আসবে 12। এ ইজ ইকাল টু আসবে 12। তাহলে দেখে নিই আমরা ডিটেল সলিউশন করলে অঙ্কটা কিভাবে করব। যেভাবে বললাম এ এর টাকা 2x মাস, বি এর টাকা 3x মাস ব্যবসায় নিয়োজিত ছিল। 2x এর মান 8, তাহলে x এর মান 8/2, তাহলে x এর মান হচ্ছে 4 দাঁড়িয়ে গেল। নেক্সট বি এর টাকা তাহলে ব্যবসায় নিয়োজিত ছিল 3x মাস, মানে 3 4 12 মাস। সি এর টাকা ব্যবসায় এ মাসের জন্য নিয়োজিত ছিল। এ বি সি এর লগ্নি যথাক্রমে 10p, 9p, 6p আমরা ধরে নিয়েছি। এক মাস হিসাবে এ এর মূলধন 80p, বি এর মূলধন 108p, সি এর মূলধন 6p ইন্টু এ মানে 6pa। লভ্যাংশের অনুপাত একইভাবে সেটাই বেরিয়েছে 40:54:3a। বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগার 54/40 প্লাস 54 প্লাস 3a। বি এর প্রাপ্য বা বি এর প্রাপ্ত লভ্যাংশ যাই লেখো কোনো সমস্যা নেই। 26,000-এর মধ্যে 54/40 প্লাস 54 প্লাস 3a এবং প্রশ্ন অনুসারে এটা মানেই 10,800। ক্যালকুলেশনটা কিভাবে হলো? 26,000 26,000 ইন্টু 54/40 প্লাস 54 মানে হচ্ছে কত? 94 প্লাস 3a এটা মানে 10,800। তাহলে এখানে লিখতে পারি 1/94 প্লাস 3a ইজ ইকাল টু 10,800 বাই 26,000 গণিত 54। দুটো শূন্য ক্লিয়ারলি কাটলাম। 54 দুগুণ 108, 2 দিয়ে কাটলে 130। তাহলে এখানে লিখতে পারি 94 প্লাস 3a ইজ ইকাল টু 130। তাহলে 3a ইজ ইকাল টু 130 মাইনাস 94। তাহলে a ইজ ইকাল টু এখানে কত হবে? 36/3, 3 বারং 36। একদম প্রপার হইতে এভাবে লিখবো। লাস্টে লিখবো সি এর মূলধন 12 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। কেন বছর লিখলাম না? আমাকে বলেই দিয়েছে হাউ মেনি মান্থস, কত মাসের জন্য। 12 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত ছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দেখো একই রকম ইনভেস্টমেন্টের কোয়েশ্চেন। এ 8,000 টাকা, বি 11,000 টাকা ইনভেস্ট করছে এবং অ্যাট দ্য এন্ড অফ 3 years বি গেটস 720 মোর ইন্টারেস্ট দ্যান এ। না, অঙ্কটা ইনভেস্টের অঙ্ক নয়, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে একইভাবে আমি ধরে নিই বার্ষিক সুদের হার হচ্ছে r%। তাহলে i ইজ ইকাল টু PRT/100, i ইজ ইকাল টু PRT/100। তাহলে বার্ষিক সুদের হার যদি r% হয় তাহলে p কত? 8,000 প্রথম ক্ষেত্রে। তাহলে আমরা লিখবো 8,000 টাকার 3 বছরের সুদ সমান 8,000 গণিত 3 বা গণিত r গণিত 3/100। 3 8 24, 240 r। নেক্সট লিখবো 11,000 টাকার 3 বছরের সুদ। তাহলে 11,000 গণিত r গণিত 3/100 টাকা।
330 আর। প্রশ্নানুসারে এই দুটোর গ্যাপ কত? 720 টাকা। আর 330 আর মাইনাস 240 আর সমান হচ্ছে 720 টাকা। তাহলে 90 আর সমান 720 টাকা। আর ইজ ইকাল টু 720 বাই 90 মানে 8 টাকা। তাহলে 8%। তাহলে আর সুদের হার হচ্ছে 8%। সুদের হার হচ্ছে 8%। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং লাস্টে লিখব অতএব সুদের হার হচ্ছে 8%। সুদের হার হচ্ছে 8%। সুদের হার 8%। দেখো তাহলে ডিটেলস ওয়েতে লিখলে আমরা কিভাবে লিখব? ডিটেলস ওয়েতে লিখলে আমরা লিখব হচ্ছে বার্ষিক সুদের হার R%। আমরা জানি I ইজ ইকাল টু PRT বাই 100। আয় প্রাপ্ত সুদ, পি মূলধন, আর হচ্ছে সুদের হার, টি হচ্ছে সময়। এর 3 বছরে প্রাপ্ত সুদ 8000 গণিত আর গণিত 3 বাই 100 টাকা 240 আর। বি এর 3 বছরের প্রাপ্ত সুদ 330 আর। তাহলে 330 আর 240 আরের ডিফারেন্স 720। আর এর ভ্যালু 8% আমরা পেয়ে গেলাম। এবং লাস্টে লিখব বার্ষিক সুদের হার হচ্ছে 8%। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? 6 নম্বর কোয়েশ্চেন বলছে যে 20,000 টাকা 3 বছরে 8% রেট অফ ইন্টারেস্টের সুদের হার আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। যেখানে কোনটা কি অবশ্যই উল্লেখ করব যে পি হচ্ছে মূলধন, আর সুদের হার এবং এন হচ্ছে সময়। এবার আমরা জায়গায় জায়গায় বসিয়ে দেব। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান পি এর জায়গায় 20,000 ইন্টু 1 প্লাস 8 বাই 100 তার পাওয়ারে 3। 8 বাই 100 তার পাওয়ারে 3। তাহলে 4 দুগুণ 8, 4 25 100। তাহলে 20,000 ইন্টু 25 থেকে 25 আর 2 27, 27 বাই 25 তার হোল কিউব। 27 বাই 25 তার হোল কিউব। চেষ্টা করবে প্রত্যেকটাই যদি গুণ কোনো রাফে করতে হয় সেই গুণটা যেন অবশ্যই দেখিয়ে দেওয়া হয়। এবং আলটিমেট এই গুণটা করলে আমরা পাবো হচ্ছে 25,194.24 টাকা। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বললাম? কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এটা একটা আনসার। অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধির সুদটা কত? তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ 25,194.24 মাইনাস 20,000 মাইনাস 20,000। তাহলে 5,194.24 টাকা। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু প্রপার ওয়েতে লিখব। আমি আবারও বলি এর কোনো শর্টকাট হবে না। যা লিখব ডিটেলস লিখব। কোনো ক্যালকুলেশন করলে রাফ এই কথাটা লিখব, ডান দিকে পেজের একটা দাগ দেব সোজা এবং সেখানে রাফটা করব, দিয়ে রেখে দেবো। কোনো কাটাকাটি করার দরকার নেই। তাহলে দেখে নিই প্রপার ওয়েতে কীভাবে লিখব। সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যেখানে পি মূলধন আর সুদের হার এন সময়। এবার কি করেছি? ভ্যালু বসিয়েছি। 20,000 ইন্টু 1 প্লাস 8 বাই 100 তার কিউব। 27 বাই 25-এর কিউবকে ভেঙে ভেঙে নিয়েছি, কাটাকাটি করেছি, তারপরে গুণ করে বসিয়ে দিয়েছি। দিয়ে লাস্ট কি লিখেছি? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 5,194.24 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7 অনেকের হয়তো মনে হতে পারে ভুল আছে, কিন্তু অঙ্কটা ভুল নেই, কিন্তু করাটা ডেসক্রিপটিভ ওয়েতে যেখানে 4টে অপশন দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক। অঙ্কটা ভুল নেই, অঙ্ক ঠিক আছে, কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে অঙ্কটা করাটা প্রবলেমেটিক। তবু তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। 1987 সালে একটা দেশের জনসংখ্যা ছিল 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 8। 2.5 বছর পরে জনসংখ্যা হয়ে গেল
7.128 গুণিত 10⁸ তাহলে হাফ ইয়ারলি রেট অফ গ্রোথ অফ দ্য পপুলেশন কত হবে? তাহলে লিখব, ধরি বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার R%, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার R%। তাহলে হাফ ইয়ারলিকে বাংলায় বলা হয় অর্ধবার্ষিক বা ষান্মাসিক, বলা হয় ষান্মাসিক। তাহলে ষান্মাসিক বৃদ্ধির হার হবে, ষান্মাসিক বৃদ্ধির হার হবে R/2%, R/2%, কারণ অর্ধেক হয়ে যাবে ষান্মাসিকভাবে। তাহলে প্রাথমিক জনসংখ্যা পি হলে লিখব, প্রাথমিক জনসংখ্যা পি হলে 2.5 বছর পরে জনসংখ্যা কি হবে? পি ইন্টু 1 প্লাস অর্ধবার্ষিকে বাড়ছে হচ্ছে কত? অর্ধবার্ষিকে বাড়ছে হচ্ছে কত? R/2, কারণ বলছে পপুলেশন রোজ 7.128, ফাইন্ড দ্য হাফ ইয়ারলি রেট অফ গ্রোথ অফ পপুলেশন, হাফ ইয়ারলি রেট অফ গ্রোথ অফ পপুলেশন। আচ্ছা, অঙ্কটা করা কিন্তু তাহলে কিভাবে করব? R/2 বাই 100 টু দি পাওয়ার 2n, 2 দুগুণ 4, এটাকে 5, 5/2 ইন্টু 2, ঠিক আছে? তাহলে পি ইন্টু 1 প্লাস R/200 টু দি পাওয়ার 5, যেখানে পি কত, আসল কত, প্রথমে জনসংখ্যা কত? 6.7, তাহলে প্রথমে জনসংখ্যা 6.7 ইন্টু 10⁸, 2.5 বছর পরে জনসংখ্যা হচ্ছে কত? 7.128 ইন্টু 10⁸। তাহলে লিখব প্রশ্ন অনুসারে 6.7 ইন্টু 1 প্লাস R/200 পাওয়ারে 5 ইজিক্যাল টু, আচ্ছা 6.7 ইন্টু 10⁸, 6.7 ইন্টু 10⁸, 7 ইন্টু 10⁸ is equal to 7.128 ইন্টু 10⁸। তাহলে লিখব 1 প্লাস R/200 পাওয়ারে 5 is equal to 7.128 ইন্টু 10⁸ বাই 6.7 ইন্টু 10⁸। ঠিক আছে? এবার 7.128কে 6.7 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, এবং ভাগ করলে যেটা আসবে অ্যাপ্রক্সে, সেটা কত আসবে? 1 প্লাস R/200 তার পাওয়ারে 5 ইজিক্যাল টু 7.128 আর 6.7, এই দুজনকে ভাগ করলে অ্যাপ্রক্সে আসবে 1.06388। ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে প্রায়, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে, কি লিখে দেবে? প্রায় কতটা লিখে দেবে। এবার এর যদি আমি কি করি, ফিফথ স্কোয়ার রুট করি, পঞ্চমূল করি, তাহলে 1 প্লাস R/200 1.06 ইন্টু 1.06388, এর পঞ্চঘাত হবে কত? 1.01246, 1.01246। তাহলে একইভাবে R/200 is equal to 1.01246 মাইনাস 1, R/2 বার করতে হবে, R/2 রেখে দিয়ে 100 এদিকে মাল্টিপ্লাই ইন্টু 0.01246, তাহলে 1246, লাস্টে দুটো 0, 1 2 3 4 5 ঘর পর দশমিক, 1 2 3 4 5, লিখব 1.25। প্রায়, প্রায় কথাটা কিন্তু আমাকে লিখতে হবে। অতএব হাফ ইয়ারলি রেট অফ গ্রোথ হচ্ছে কত? 1.25% প্রায়। তাহলে প্রপার ওয়েতে লিখলে কিভাবে লিখব? এভাবে, বার্ষিক R% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, ধরি বার্ষিক R% হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে ষান্মাসিক হারে জনসংখ্যা বৃদ্ধির হার R/2%। প্রাথমিক জনসংখ্যা পি হলে 2.5 বছর পরে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস R/2 বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 5/2।
যেটা ইজিক্যাল টু আমরা কি করছি, পি এর জায়গায় 6.7 বসাচ্ছি এবং এটা ইজিক্যাল টু 7.128 ইন্টু 10⁸ স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যেভাবে করলাম সেভাবে করলে আমরা পেয়ে যাব কি 0.01246 ইন্টু 200, এটা ইজিক্যাল টু আলটিমেটলি আমরা r/2 মানে কত পেয়ে যাচ্ছি। আমি এখানে ক্যালকুলেশনটা একরকম দেখিয়েছি, এখানে r/2 ডাইরেক্ট বার করেছি আর ওখানে r বার করে নিয়ে আমি আবার r/2 করেছি, দুটোই করা যেতে পারে। তাহলে ষান্মাসিক বৃদ্ধির হার কত হবে 1.25%। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। কি বলেছে, এ একটা বিজনেস স্টার্ট করছে 8,000 টাকা নিয়ে। আফটার 6 months বি জয়েন্ট হিম বাই ইনভেস্টিং সাম মানি। বি কিছু টাকা নিয়ে 6 মাস পরে চলে এলো এবং বছরের শেষে তারা ইকুয়াল অ্যামাউন্ট প্রফিট পাচ্ছে। তাহলে বি এর ইনভেস্টমেন্ট কত, বি কত টাকা ইনভেস্ট করেছিল। তাহলে ধরি বি এর ইনভেস্টমেন্ট ছিল, বি এর লগ্নি ছিল x%, ধরি বি এক্স টাকা লগ্নি করেছিল, সরি x% না x টাকা লগ্নি করেছিল, বি এক্স টাকা লগ্নি করেছিল। তাহলে এ এর যে টাকাটা সেটা পুরো বছরের জন্য খেটেছে আর বি এর টাকাটা 6 মাসের জন্য। তাহলে একইভাবে একটু আগে দেখে এলাম, কি লিখবো, 1 মাস হিসেবে এর মূলধন, এ ক টাকা দিয়েছিল 8,000 টাকা, পুরো টাকাটা 12 মাস খেটেছে, 8,000 টাকাটাই কি হয়েছে 12 মাসের জন্য ইনভেস্ট ছিল। তাহলে 8,000 ইন্টু 12 এত টাকা, তাহলে 8 বারং 96,000 টাকা। একইভাবে 1 মাস হিসেবে বি এর মূলধন, বি এক্স টাকা দিয়েছে 6 মাসের জন্য, তাহলে x ইন্টু 6 মানে 6x টাকা। তাহলে আমরা কি জানি, 1 মাস হিসেবে মূলধনের যে অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত। তাহলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত কি হবে 96,000 ইনটু 6x। এবং যেহেতু তাদের মূলধন বছরের শেষে, মূলধন না প্রফিট লাভ বছরের শেষে সেম হয়ে যাবে, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে 96,000 ইনটু 6x সমান 1:1। তার মানে 6x মানে কত চলে আসবে 96,000, x মানে আসবে 96,000 বাই 6। অবশ্যই ইমপ্লাইজ দিতে আমরা ভুলবো না, 6 × 96 মানে হচ্ছে 16,000, x এর মান হচ্ছে 16,000। আর লিখবো অতএব বি 16,000 টাকা লগ্নি করেছিল। তাহলে প্রপার ওইতে লিখলে আমাদেরকে এভাবে লিখতে হবে, বি ওই ব্যবসায়ী x টাকা লগ্নি করেছিল, 1 মাস হিসাবে এর মূলধন 96,000, বি এর মূলধন হচ্ছে 6x, এ ও বি এর লভ্যাংশের অনুপাত 96,000 ইস টু 6x। তাহলে 96,000 ইস টু 6x সমান 1:1। তাহলে 6x মানে 96,000, x এর মান 16,000, বি ওই ব্যবসায়ী 16,000 টাকা লগ্নি করেছিল। ক্লিয়ার? চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। বলছে সাম অফ মানি lent on simple interest becomes 7/5 of itself in 4 years. Find the rate of interest per annum. এই কনসেপ্ট কি, একটা টাকা 4 বছরে সুদে আসলে হয়েছে 7/5 গুণ আসলের, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, এবং ইন্টারেস্ট হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে লিখবো, ধরি আসল টাকা হচ্ছে x টাকা, তাহলে 4 বছর পরে সুদে আসলে টাকা হবে কত 7x বাই 5 টাকা। সুদ কত 4 বছরের, সুদ হচ্ছে সুদ আসল থেকে আসলকে মাইনাস করে দেব, মানে 5 থেকে 5, 7 থেকে 5 বাদ দিলে 2, 2x বাই 5 টাকা, 2x বাই 5 টাকা। এবার আমরা লিখবো i is equal to PRT by 100, ওই ফর্মুলাটা i is equal to PRT by 100, যে আমরা জানি সরল সুদ i
ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এখানে সুদের হার আমাকে আরটাই ফাইন্ড আউট করতে হবে এবং অবশ্যই প্রথমে লিখে নেবে, ধরি সুদের হার r%, তাহলে এখানে সুদ কত 2x বাই 5, আসল ক টাকা, আসল হচ্ছে x টাকা, আর বার করব ক বছর সময় দিয়েছে 4 বছর বাই 100, দুদিকে x কেটে যাবে, দুদিকে x কেটে যাবে, আর ইজ ইকাল টু 2/5 উপরে 100 নিচে 4, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, একটা শূন্য কেটে গেল, তাহলে আর ইজ ইকাল টু হচ্ছে 10। তাহলে সুদের হার কত হবে 10%, অতএব লিখবো সুদের হার বার্ষিক 10%। দেখে নিই ঠিকঠাকভাবে লিখলে কিভাবে লিখবো। মূলধন x টাকা, সুদের হার r%, 4 বছরে সুদে আসলে প্রাপ্ত টাকা হচ্ছে 7x বাই 5 টাকা, 4 বছরের প্রাপ্ত সুদ 7x বাই 5 মাইনাস এক্স মানে হচ্ছে 2x বাই 5। তাহলে আমরা জানি i ইজ ইকাল টু পি আর টি বাই 100, আমরা ভ্যালু বসিয়েছি 2x বাই 5 ইজ ইকাল টু এক্স ইন্টু আর ইন্টু 4/100, আর এর মান 10, সুদের হার হচ্ছে 10%। একটা কথা লিখতে পারো, পক্ষান্তর করে পাই, একে ওদিক ওকে সেদিক নিয়ে গেছো তাই পক্ষান্তর করে পাই। আর এখানে লিখবে বার্ষিক সুদের হার, বার্ষিক কথাটা অ্যাড করে নেবে, বার্ষিক সুদের হার। ক্লিয়ার সবার কাছে? চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার 10। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, না কম্পাউন্ড ইন্টারেস্টের রেট বার করতে বলেছে 4000 টাকার উপর, যেখানে অ্যামাউন্ট হচ্ছে 4410 এবং সেটা 2 বছরে। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বা সুদে আসলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ফর্মুলাটা লিখে দিলে ভালো হয় যে আমরা সমূল চক্রবৃদ্ধি কোন ফর্মুলা ইউজ করে বার করি, এবং অবশ্যই এটা করব, সেখানে কোনটা কি ডিনোট করছে লিখে দেবো। আর যদি খুব নাও লেখো অসুবিধা নেই, কারণ এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করতে অভ্যস্ত বা এই ফর্মুলাটা ইউজ হয়। শুধু এটুকু লিখবো, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, এটা লিখতে পারি। তাহলে 4000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কি লিখব, 4000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি এই কথাটা আমরা লিখব, সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি হচ্ছে 4000 ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে হবে 2। তাহলে প্রশ্নানুসারে 4000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকাল টু 4410। তাহলে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মানে 4410 বাই 4000, ঠিক আছে। তাহলে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকাল টু আসবে 21/20 তার হোল স্কোয়ার। এবার লিখব উভয় পক্ষকে বর্গমূল করে পাই 1 প্লাস আর বাই 100 সমান 21/20। তাহলে 1 আচ্ছা আর বাই 100 সমান 21/20 মাইনাস 1, তাহলে আর বাই 100 সরি মানে হচ্ছে 1/20, আর ইজ ইকাল টু 100টা উপরে যাবে বাই 20, 20 5, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5। এই লাস্টে লিখবো অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। সেটা যখন ডিটেলসে লেখা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%, বার্ষিক r% হার চক্রবৃদ্ধি সুদে 4000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 4000 গণিত 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে প্রশ্নানুসারে 4000 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান 4410। যেভাবে ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনে আর এর ভ্যালু হচ্ছে ক টাকা পেলাম,
5 টাকা। সবার কাছে আশা করি ক্লিয়ার। নেক্সট চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 11। বলছে an element decays at a constant rate in such a way that it reduces to 50% in 5555 years। 5555 বছরে কমে গিয়ে হয়েছে 50%। বলছে if a sample of this element has only 12.5% of the original left at present, how much old is the element? বলছে আজকের দিনে যদি কেবলমাত্র 12.5% পড়ে থাকে তাহলে এলিমেন্টটা কত বছরের পুরনো, এলিমেন্টটা কত বছরের পুরনো। তাহলে প্রথমে লিখব, ধরি মৌলটির, এলিমেন্ট মানে মৌল, মৌলটির প্রারম্ভিক মান হচ্ছে এক্স একক, এক্স একক। তাহলে 5555 বছর পরে তার মান কত হবে, এক্স এর 50%, তাহলে এক্স ইন্টু 50/100 মানে 50 দুগুণ 100, এক্স বাই 2 একক। এই কথাটাও লিখলাম যে 5555 বছর পরে তার মান হবে এক্স বাই 2 বছর। তাহলে একটা জিনিসের মান এক্স, একটা জিনিসের মান ধরো এক্স, প্রতি বছরে r% হারে কমে যাচ্ছে, হ্রাস হচ্ছে। লিখবো প্রথমেই হ্রাসের হার r%। তাহলে n বছরে কমে কত হবে, x ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। আর এখানে n মানে কত বলা আছে, n মানে বলাই আছে 5555 বছর। তাহলে n এর জায়গায় আমরা লিখব 5555 বছর। এবং প্রশ্নানুসারে এটা মানেই তো x/2, কারণ 5555 বছর পরেই কমে গিয়ে হয়েছে 50%। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1 মাইনাস r/100 তার পাওয়ারে 5555 সমান হচ্ছে x/2, নিচে x, উপর নিচে x কেটে গেল, তাহলে লিখব 1 মাইনাস r/100 পাওয়ারে 5555 সমান হচ্ছে 1/2। এই সম্পর্কটা 1 নম্বর দিয়ে রেখে দেবো, কারণ এটা পরে লাগবে। বলছে কত বছর পরে এর ভ্যালুটা হবে 12.5%। তাহলে ধরে নিই আমরা n বছর পরে এর ভ্যালুটা হবে 12.5%, n বছর পর। তাহলে n বছর পর এক্স এককের ভ্যালুয়েশন দাঁড়াবে এক্স ইন্টু 12.5%, মানে 12.5, 12.5/100, 12.5কে 8 দিয়ে গুণ করলে 100 আসে, তাহলে x/8 একক। তাহলে n বছর পরে এর ভ্যালু দাঁড়াবে x/8। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি x ইন্টু 1 মাইনাস r/100, এবং এটা হবে n বছর পরে। তাহলে টু দি পাওয়ার n সমান কত আসবে, x/8। তাহলে এখানে বোথ সাইডে x এমনি ক্যান্সেল হয়ে যাবে, আমরা এইভাবে নিচে নিচে এনে কাটাকাটি করব। তাহলে লিখব 1 মাইনাস r/100 তার পাওয়ারে n সমান 1/8কে লিখতে পারি 1/2 এর হোল কিউব। আর এখানে 1/2 মানেই কত, 1/2 মানেই হচ্ছে 1 মাইনাস r/100 তার পাওয়ারে 5555। তাহলে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু লিখতে পারি 1 মাইনাস r/100 তার পাওয়ারে 5555। আর 1/2 এর কিউব আছে, তাহলে এটার কিউব, এটার হচ্ছে কিউব। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, কত নম্বর সম্পর্ক থেকে এটা লিখলাম সেটা আমাকে লিখতে হবে, যে 1 নম্বর সম্পর্ক থেকে পাই। আর এখানে আমরা লিখতে পারি আলটিমেটলি n ইজিক্যাল টু 5555 গণিত 3। তাহলে n ইজিক্যাল টু 3 5 15 হাতে থাকে 1, 3 5 15 আগে 16, 6 হাতে থাকে 1, 3 5 15 আগে 16, 6 হাতে থাকে 1, 3 5 15 আগে 16। তাহলে 16,665 বছর পরে তার ভ্যালু থাকবে 12.5%। অঙ্কটা ডিটেলস হইতে কীভাবে লিখব, ঠিক এভাবে, মৌলটির প্রারম্ভিক মান x একক এবং বার্ষিক হ্রাসের হার হচ্ছে
r%। 5555 বছর পরে বস্তুটির পরিমাণ, বস্তুটির নাম মৌলটি লিখে দাও, যেহেতু মৌল লিখেছি মৌলটির পরিমাণ x/2 দেখালাম। তাহলে প্রশ্ন অনুসারে 1 - r/100 তার পাওয়ারে 5555 সমান 1/2। মৌলটির 12.5% কত হবে? x/8। তাহলে n বছর পরে ধরলাম মৌলটির পরিমাণ হবে x/8 একক। তাহলে প্রশ্ন অনুসারে x/8 সমান x × 1 - r/100⁴ n। একইভাবে ক্যালকুলেশন করে n এর মান আমরা পেলাম 16,665 এবং দেখুন লিখে দিয়েছি 1 নম্বর সমীকরণ থেকে পাই বা সম্পর্ক থেকে পাই। তাহলে মৌলটি 16,665 বছর পুরানো, এটা হবে আনসার। চলে আসবো আমাদের লাস্ট যে কোশ্চেন দেওয়া ছিল, কোশ্চেন নাম্বার 12। দেখো কোশ্চেন নাম্বার 12 একটা আমাদের যে পার্টনারশিপের কোশ্চেন আমরা আগেও পেয়েছিলাম সেরকমই কোশ্চেন। কি বলেছে? ABC একটা বিজনেস শুরু করছে, যেখানে এ প্রথমে 12,000 টাকা দিল, বি দিল 18,000 টাকা এবং সি দিল 22,000 টাকা, এবং বলছে 6 মাস পরে সি পুরো টাকাটা তুলে নিল এবং এ আর বি, এ দিল 5,000, বি দিল 8,000, আরও বেশি দিল। তাহলে C's portion of profit if the total profit at the end of the year is 42,940। তাহলে কি লিখবো? লিখবো 1 মাস হিসেবে এর মূলধন, 1 মাস হিসাবে এর মূলধন যেভাবে লিখছিলাম। এর প্রথম 6 মাসের জন্য মূলধন কত? 12,000 গণিত 6 প্লাস 1 বছরের গল্প, 6 মাস হয়ে গেছে, আরও 6 মাস পড়ে আছে। এ 6 মাস পরে 5,000 টাকা আরও অ্যাড করেছে। তাহলে এর মূলধন কত এখন? 12,000 প্লাস 5,000। এটা উল্লেখ করলে মানে তুমি অঙ্কটা কি জন্য এটা যোগ করছো সেটাই এক্সামিনার বুঝতে পারবেন। তাহলে 6 × 12 72,000, অবশ্যই পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাকা এই কথাটা লিখতে হবে। তাহলে 72,000 প্লাস 12 আর 5 যোগ করলে 17, 6 17 হচ্ছে 102, তাহলে এখানে হবে 1,02,000, 102 তারপরে 3টে 0, তাহলে 0 0 0 2 আর 2 4, 1,74,000 টাকা। একইভাবে 1 মাস হিসাবে বি এর মূলধন হবে ক টাকা? বি 18,000 টাকা নিয়ে ব্যবসায় নামলো। এই 18,000 টাকাটা 6 মাসের জন্য ইনভেস্ট হলো, 6 মাস পরে 8,000 টাকা আরও ইনভেস্ট করলো, তাহলে 18,000 প্লাস 8,000 ইন্টু টাইম হচ্ছে 6 মাস। একইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টাকা এই কথাটা লিখতে হবে। তাহলে এখানে কত আসছে? 0 0 0 6 48, 8 থেকে 4, 1,08,000 প্লাস 18 8 হচ্ছে 26, 0 0 0 6 6 36 6, হাতে থাকে হচ্ছে 3, 6 2 12 আর 3 15, 1,56,000 টাকা। তাহলে একইভাবে 3টে 0 বসে গেল, 6 8 14, 5 আর 1 6, 1,64,000 টাকা হচ্ছে বিয়ের মূলধন। বিয়ের মূলধন 1 লক্ষ, আচ্ছা 1 লক্ষ হবে না, 1 আর 1 2 হবে, তাহলে 2,64,000 টাকা, 2,64,000 টাকা। আর একইভাবে 1 মাস হিসাবে সি এর মূলধন, সি ক টাকা দিয়েছিল? 22,000 টাকা এবং সেটা 6 মাসের জন্য। তাহলে 22,000 ইন্টু 6 টাকা, তাহলে 0 0 0 6 22 132, 1,32,000 টাকা। এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব যে ABC এর লভ্যাংশের অনুপাত, তাদের যেটা ইনভেস্টমেন্টের অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত। মানে ইনভেস্টমেন্ট মানে কি? 1 মাস হিসাবে যেটা ইনভেস্ট করছে তার যে অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত। তাহলে 1,74,000 ইজ টু 2,64,000 ইজ টু 1,32,000। 3টে করে 0 কাটবে, 2 দিয়ে কাটবে, 8 2 16, 7 2 14, 2 1 2, 13 2 26, 2 2 4, 66 2 132, আবার 3 দিয়ে কাটবে, 3 29 87,
3 44 132, 3 22 66, তাহলে 29 44 22। তাহলে এবার লিখব সি এর লাভ দরকার আমার, সি এর লাভের আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগাহার। সি এর লাভ হচ্ছে 22 আউট অফ 29 প্লাস 44 প্লাস 22, তাহলে 22 বাই 4 2 6 9 15 5, এটা থাকে 1 2 রেখে 3 4 7 2 9, 22 বাই 95। ঠিক আছে, তাহলে 42,940 টাকার মধ্যে 22 বাই 95 অংশ। তাহলে সি এর লভ্যাংশ কত হবে? 42,940 গণিত 22 বাই 95, 22 বাই 95। এটা ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। প্রথমে আমরা ছোট ছোট স্টেপে কাটবো এবং ছোট ছোট স্টেপে কাটতে কাটতে আলটিমেটলি এটা ভ্যালু আসবে 9944, 9,944 টাকা। তাহলে দেখে নিই তাহলে ডিটেলসভাবে কীভাবে লিখব। যেভাবে প্রথমে লিখে দেখালাম এ এর ক্ষেত্রে সেটাই লেখানো আছে, সেটাই লেখা আছে। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? বি এর ক্ষেত্রে হচ্ছে 1 মাস হিসাবে মূলধন 2,64,000, সি এর মূলধন 1,32,000, আনুপাতিক ভাগাহার একইভাবে 29:44:22, সি এর লাভের আনুপাতিক ভাগাহার লিখলাম 22 বাই 95, তাহলে সি এর লভ্যাংশ 42,940, তাকে 22 বাই 95 দিয়ে গুণ। প্রথমে 5 দিয়ে কেটেছি, তারপরে 19 দিয়ে ডাইরেক্ট কেটে দিয়েছি। 452 ইন্টু 22, 22 দুগুণ 44, 4 থেকে 4, 5 22 110 আর 4 114, 4 22 88 আর 11, 9,944 টাকা হবে এই কোশ্চেনের আনসার। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ডেসক্রিপটিভ ওয়েতে এই কোশ্চেনগুলো আমরা কিভাবে সলভ করব। তো চলো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।